বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্পের আবহে সৃষ্টি আমাদের এই বিশেষ নিবেদন রোমাঞ্চের শহরে। আজ আপনারা শুনবেন অনিশ দেবের লেখা একটি ছোট ভৌতিক গল্প। অনিশ দেবের জন্ম 1951 সালে। 1974-এ বিটেক এবং 1976-এ এমটেকের পর 1990-এ অ্যাপ্লাইড ফিজিক্সে পিএইচডি করার পর শুরু করেন কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা। 2016 সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। বাংলায় কল্পবিজ্ঞান কাহিনীর জন্য অনিশ দেব বিশেষভাবে পরিচিত। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত অশরীরী ভয়ঙ্কর এই বইটি থেকে। শুনতে থাকুন আজকের গল্প, অনিশ দেবের লেখা ডাক এসে গেছে। তখন ডাক্তাররা সাড়া না দিয়ে থাকতে পারে না। এটাই ডাক্তারদের ধর্ম। রুগীর কল এলে যেতেই হবে। সে তুমি এমবিবিএস কি এমডি হও, কিংবা এলএমএফ কি আরএমপি হও। কথা বলতে বলতে ডাক্তার পণ্ডিত হাসলেন। আজকালকার অনেক ইয়ং ডাক্তার শনি রাত বিরেতে ডাক এলে যায় না। হয় বউয়ের আড়ালে ঘাপটি মেরে থাকে, নয়তো ফ্যামিলির কেউ বারান্দা কি জানলা দিয়ে বলে দেয় ডাক্তারবাবুর ভীষণ শরীর খারাপ, কাল সকালে আসবেন। আমরা তিনজন বেশ মন দিয়ে অংশুদার কথা শুনছিলাম। অংশুদা মানে ডক্টর অংশবিহারী পণ্ডিত। ওর অংশবিহারী নামের যে কী ছাতার মানে কে জানে। তাই আমরা প্রায় সবাই ওকে অংশদার বদলে অংশুদা বলে ডাকি। কিন্তু অংশুদা ওর নামের ব্যাখ্যা দিয়ে বলেন, শোন, আমাদের জীবদ্দশায় আমরা এই দুনিয়ায় ছোট্ট একটা অংশেই শুধু ঘুরে বেড়াই। তাই আমার অংশবিহারী নামটি ভীষণ অপার্থিব, বুঝলি? এরপর আর কোনো কথা চলে না। অংশুদার বয়স প্রায় 70-এর কাছাকাছি হবে। লম্বা শালগাছের মতো চেহারা, মাথার চুল ধপধপে সাদা, তবে মাথার মাঝখানের চুল একেবারে ফিকে হয়ে গেছে, আর সেই অভাবটা পুষিয়ে দিয়েছে ধপধপে সাদা চাপদাড়ি। অংশুদার গায়ের রং ঘোর তামাটে। তা না হয়ে যদি ফর্সা হতো তাহলে ওকে দিব্যি সাহেব বলে চালিয়ে দেওয়া যেত। এত বয়সেও চেহারা যা রেখেছেন তাতে 70-এর বদলে 60-62 বললে ভুল হয় না। ডাক্তার পণ্ডিতের কথায় আমি একটু একটু মাইন্ড করছিলাম, কারণ আমিও ডাক্তারি নামের প্রফেশনে আছি। আর রত্নাকরও যে খুব সহজভাবে কথাগুলো হজম করছে তা নয়, কারণ ও আমার আর অংশুদার মতনই ডাক্তার। শুধু কান্তিলাল অংশুদার কথায় সায় দিয়ে ঘাড় নাড়ছিল আর মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ করে হাসছিল। হাসবেই তো, ও বেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ডাক্তার দেখলেই নমুনা ওষুধের ফাইল আর তেল দেওয়াটা ওর ফান্ডামেন্টাল অভ্যেস। অংশবিহারী বললেন, বুঝলে, কত বছর ডাক্তারি করেছি, তার কোনো গাছ পাথর নেই। আর সেই গাছের ডালে আর পাথরের ফাঁক করে কত যে ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স মণিমুক্তর মতো জমে আছে, তারও কোনো হিসেব নেই। আমরা জানি এবার সেই মণিমুক্তর পাহাড় থেকে এক পিস মণি কিংবা মুক্ত অংশুদা আমাদের প্রেজেন্ট করবেন। সে আমরা চাই বা না চাই, এরকম মণিমুক্তর পিস আমরা আগেও পেয়েছি। হাতের সিগারেটটা হুসহুস করে 4-5 বার টান দিয়ে অংশুদা চোখ বুজে ফেললেন। কিছুক্ষণ ওই পোজটা মেনটেন করার পর চোখ খুলে বললেন, আমার ছোটবেলায় একটা অদ্ভুত কেস হয়েছিল। আমি ফস করে জিজ্ঞাসা করলাম, আপনি কি ছোটবেলা থেকেই ডাক্তার নাকি? আমার প্রশ্নে রত্নাকরের মুখে এক টুকরো বাঁকা তৃপ্তির হাসি খেলে গেল। অংশুদা হেসে আমার দিকে তাকালেন। কি বুদ্ধি! আমি আমার ডাক্তারির ছোটবেলার কথা বলছি। আরও দুবার সিগারেটে টান, আরও একবার
চোখ বোঝা পোজ। তারপর, শোনো ডক্টর অভিনন্দন সরকার, গলায় স্টেতো ঝোলালেই কেউ ডাক্তার হয় না, গায়ে কালো কোট চাপালেই কেউ উকিল হয় না। আসল ব্যাপার হলো রেসপেক্ট টু ইয়োর প্রফেশন অ্যান্ড টু মেনটেন ডিগনিটি অফ ইয়োর প্রফেশন। আজ সন্ধেবেলায় এক ওষুধ কোম্পানির দেওয়া পার্টিতে আমরা জড়ো হয়েছিলাম। ওষুধ কোম্পানির প্রচার, বক্তৃতা, ডাক্তারি আলোচনা, খাওয়া দাওয়া, আড্ডা সব কিছু শেষ হওয়ার পর আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষিপ্তভাবে বসে গ্যাঁজানি চালিয়ে যাচ্ছিলাম। ডাক্তার অংশবিহারী পণ্ডিত মেডিসিনের খুব ঘ্যামটেক ডাক্তার, কিন্তু আমাদের তিনজনের অনেক দিনের চেনা বলে আমাদের কাছে অংশুদা হয়ে গেছেন। ঠিক যেন আমাদের গার্জেন। ওর জ্ঞান আর গুণ আমাদের তিনজনকে খুব টানে। টানের পর টান মেরে সিগারেটটা খতম করলেন অংশবিহারী। তারপর গলা খাগড়ানি দিয়ে শুরু করলেন। একটা মণি অথবা মুক্তো ওর পকেট থেকে বেরিয়ে এলো। আমি তখন খুব ছোট, মাত্র বছর 3 হলো ডাক্তারি শুরু করেছি। তো আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল পুরুলিয়ার কামরাগোড়া নামের একটা জায়গায়। সেখানে বিনতি নামের একটা ছোট গ্রামে একটা মেডিকেল ক্যাম্প খোলা হয়েছিল। ওই ক্যাম্পে আমি ছিলাম। জায়গাটা পশ্চিমবঙ্গ আর বিহার বর্ডারের কাছাকাছি। সময়টা 1950 কি 1908 হবে। সে সময় ওই রকম একটা জায়গার অবস্থা বুঝতেই পারছো। 2-4 ঘর অবস্থাপন্ন মানুষ ছাড়া সবাই খুব গরিব। গোটা গ্রামে একজন বৃদ্ধ কবরেজ, একজন হোমিওপ্যাথ আর একজন এলএমএফ। ওরা 3 জনেই ছিল বিনতি গ্রামের টোটাল মেডিকেল স্ট্রেংথ। ওদের হাতে কেউ কেউ সেরে উঠত, কেউ বা রোগ সারাতে না পেরে রোগের সঙ্গে নিজেকে মানিয়ে নিত। আবার যাদের কপাল তার চেয়েও খারাপ, তারা রোগ জ্বালার বালাই থেকে চির বিদায় নিত। আমার মেডিকেল ক্যাম্প বলতে একটা একতলা বাড়ি, পাকা দেওয়াল, মাথায় টিনের চাল, চারপাশে গাছপালা আর খানিকটা তফাতে একটা টিউবওয়েল। আমি ক্যাম্প খুলতে বসতে না বসতেই রোগীর আনাগোনা শুরু হয়ে গেল। ওদের কাছেই শুনলাম। শুরুতে এই 3 জন ডাক্তার রোগীদের বেশ আস্থাভাজন ছিল। সবাই ওদের বলতো হামারা ডাক্তার। কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসা যে ভদ্রলোক করতেন, তার অপযশ এতটাই ছড়িয়ে পড়ল যে তার চলতি নাম হয়ে গেল হ্যামার ডাক্তার, মানে হাতুড়ে ডাক্তার আর কি। আমি বেশ ভয়ে ভয়ে চিকিৎসার কাজ শুরু করলাম। খুব ভেবেচিন্তে ওষুধপত্র দিতাম, আর তাতে খুব অল্প সময়েই আমার হাত যশের কথা চারিদিকে ছড়িয়ে গেল। রোগীরা খুশি হয়ে ওদের ক্ষেতের আনাজপাতি নিয়মিত আমাকে দিতে থাকে। ধান, আখের গুড়, লাউ, কুমড়ো, যে যা পারত দিত। বারণ করলে ওরা শুনতো না। ওরা আমার নাম দিয়েছিল পণ্ডিত ডাক্তার। শুধু নাম নয়, ওরা যে সম্মান আমাকে দিয়েছিল সেটা ওই নামের সঙ্গে যথেষ্ট মানানসই ছিল। তাই ডাক্তার হিসাবে আমার দায়িত্ব ক্রমাগত বাড়ছিল। ঘটনাটার সূত্রপাত হলো এক বর্ষার মুখে। গ্রামে স্মল পক্স মানে গুটি বসন্ত দেখা দিল। 7 মধ্যে একজন মারাও গেল। ব্যাপারটা এপিডেমিক লেভেলের না গেলেও গ্রামের লোকজন বেশ ভয় পেয়ে গেল। কেউ কেউ তো গ্রাম ছেড়ে পালিয়ে গেল। স্মল পক্স এপিডেমিক যে কী জিনিস সেটা 1974-এর মহামারীতে বেশ ভালো রকম বোঝা গিয়েছিল। মাত্র 5 মাসের প্রায় 15,000 লোক বিহার, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলে মারা গিয়েছিল। আমি কলকাতা থেকে স্মল পক্স ভ্যাকসিন আনার জন্য পাগল হয়ে গেলাম। নিজেকে বারচারেক নিয়ে কলকাতায় ছুটলাম। তোরা তো জানিস, ভ্যাকসিন মানে পক্সের সিরাম, মানে গো বসন্তের রস। কিন্তু এটা কি জানিস, ভ্যাকসিন কথাটা ডক্টর এডওয়ার্ড জেনার প্রথম চালু করেছিলেন, আর শব্দটা তিনি নিয়েছিলেন ল্যাটিন ওয়ার্ড ভ্যাক থেকে। সে যাই হোক, ভ্যাকসিন জোগাড় করে আমি লড়াই চালাতে লাগলাম। কিন্তু যাদের গুটি বসন্ত ধরে গিয়েছিল তারা স্রেফ
ভগবানের নাম জপতে লাগলো আর মরতেও লাগলো। গ্রামের মানুষ ডেড বডি না পুড়িয়ে কবর দিতে লাগলো। ওদের বিশ্বাস, মাটি চাপা দিলে গুটি বসন্তের জীবাণু আর বাইরে আসতে পারবে না, বরং মৃতদেহ শ্মশানে পোড়াতে গেলে এই জীবাণু ছড়িয়ে পড়তে পারে, ডেড বডি নিয়ে যাওয়ার সময় আবার পোড়ানোর সময়ও। এইরকম একটা সময় বর্ষার প্রকোপ বেড়ে উঠল। একে বর্ষাকাল, তার উপরে শুরু হলো নিম্নচাপের এফেক্ট। সে সময় তো আর আজকের মতো ওয়েদার ফোরকাস্ট করার কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, তাই আকাশের দিকে তাকিয়ে লোকজন রোদ কিংবা বৃষ্টির খোঁজে গণৎকারী চালাতো। তো তখন বৃষ্টির কেমন এক ধক করে শুরু হয়ে গেল। যখন খুশি আসে, যখন খুশি জোরে কিংবা আসতে হয়, আবার খামখেয়ালিপনায় কখনো বা 1-2 ঘন্টা বৃষ্টি থেমেই থাকে। টিনের চালে বৃষ্টির চড়বড় চড়বড় শব্দে আমার কান সয়ে গেছিল, তাই রাতে ঘুমোতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। কিন্তু একদিন রাতে ওই বৃষ্টির শব্দ ছাপিয়ে কার যেন ডাক শুনতে পেলাম। ডাক্তারবাবু, ডাক্তারবাবু গো। ঘুম ভেঙে গেল। বালিশটা থেকে মাথাটা সামান্য তুলে কান খাড়া করে রইলাম। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। আবার কে যেন ডেকে উঠল। গলাটা পুরুষ মানুষের। রাত বিরেতে মাঝে মাঝেই রুগীর লোকজন আমাকে ডাকতে আসে এই ভরসায় যে এরকম ডাক যখন আসে আমি কাউকে ফেরাই না। একটা মাত্র কয়েক মাসেই বিনতির সবাই জেনে গেছিল। তাছাড়া পণ্ডিত ডাক্তার বলে গ্রামের লোকজন আমাকে সম্মান দিত। তাতে ডাক্তারি প্রফেশন ইমেজকে গ্লোরিফাই করাটা ছিল আমার মেজর রেসপন্সিবিলিটি। রাতের সেই ডাক্তারবাবু ডাকটার মধ্যে কেমন একটা ক্ষীণ উত্তেজনা ছিল, একটা উদ্বেগ ছিল, একটা যেন করুণ আর্থিব, একটা সর্বহারার বুক ফাটা চিৎকার ছিল। রোগীর আত্মীয় স্বজনের কাতর ডাক আমি অনেক শুনেছি, কিন্তু এই ডাকটা ছিল তার থেকে আলাদা। বিছানা ছেড়ে উঠে পড়লাম। ঘরের এক কোণে রাখা হ্যারিকেনের শিখাটাকে উস্কে দিলাম। তারপর সেটা তুলে নিয়ে সদর দরজার কাছে এসে দাঁড়ালাম। দরজা খুলে দেখলাম বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অন্ধকারে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। হ্যারিকেনটা উঁচু করে ধরলাম। তাতে আগন্তুককে যত না দেখা গেল, তার চেয়ে বেশি দেখা গেল সাদা সাদা বৃষ্টির ফোঁটা। দরজার বাইরে একটা জং ধরা টিনের সেট, সেখান থেকে অজোর ধারায় বৃষ্টির জল গড়িয়ে পড়ছিল। বৃষ্টির চিকের আড়াল ডিঙিয়ে একজন ছায়া মানুষকে দেখা গেল। আমাকে দেখেই আবার সে আকুল স্বরে ডেকে উঠল মানুষটা। ডাক্তারবাবু, জলদি করে একবার চলেন। কি ব্যাপার, কি হয়েছে? ডাক্তারবাবু, আমি প্রীতানন্দ। কাঁদো কাঁদো স্বরে সে বলল আমাকে। আমার মুকুন্দবাবুর অবস্থা খুব একটা ভালো নয়, তাড়াতাড়ি চলেন। সবাই তাকে ফেলে পালাচ্ছে, আপনি দয়া করে একটিবার চলেন। আসছি বলে আমি ঘরের ভেতরে চলে এলাম। 1 মিনিটের মধ্যে চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আমার সঙ্গে ছাতা, টর্চ আর ডাক্তারি ব্যাগ ছিল। প্রীতানন্দ হাত বাড়িয়ে টর্চ আর ব্যাগটা নিল, তারপর টর্চের আলো ফেলে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল। ছাতাটা আমি মাথায় দিয়েছিলাম বটে, তবে সেটা শুধু ছত্রধর হওয়ার সান্ত্বনা মাত্র। ঝমঝম বৃষ্টি আর মাতাল বাতাস আমাকে চেটে পুটে খেতে লাগলো। প্রীতানন্দের গায়ে হালকা নীল রঙের একটা শার্ট আর চেক লুঙ্গি, সেটাও আবার ভাঁজ করে উড় পর্যন্ত তোলা। ওর যেটুকু আমার নজরে পড়ছিল তার সবটুকুই জল সপসপে।
কিন্তু সৌজন্যে ওকে এতটুকু বিব্রত কিংবা কাহিল বলে মনে হলো না। প্রীতানন্দকে সরাসরি না চিনলেও ওর সম্পর্কে একটু আধটু জানি। ওর মুকুন্দ বাবার কথা অল্প স্বল্প জানি। মুকুন্দ বাবা হলেন মুকুন্দ শরণ অধিকারী, এই গ্রামের বর্ধিষ্ণু বাসিন্দা। ওকে ছোটোখাটো জমিদার বললেও ভুল হয় না। ওর বিশাল মাপের 3 তলা বাগান বাড়িতে ওর স্ত্রী, ছেলে, মেয়ে ছাড়া অনেক আত্মীয় স্বজন থাকে। সব মিলিয়ে জমজমে বাড়ি। মুকুন্দবাবুর খাস বেয়ারা হচ্ছে এই প্রীতানন্দ। ছোটবেলা থেকেই ওর কাছে থাকে। ওর জমি জমা, চাষবাস দেখে, হাই ফরমাস খাটে। ওকে মুকুন্দ বাবা বলে ডাকে। শুধু ডাকা নয়, প্রীতানন্দ ওকে খুব ভক্তিও করে। গ্রামের অনেকে প্রীতানন্দকে নিয়ে আলোচনা করে, বলে আগের জন্মে ও সত্যি সত্যি মুকুন্দ শরণের ছেলে ছিল। প্রীতানন্দকে আমি আগে কখনো দেখিনি, আর এই রাতে ঝমঝম বৃষ্টিতে ওকে যে ঠিকঠাক দেখতে পেয়েছি তাও নয়। যেতে যেতে প্রীতানন্দ কথা বলছিল। ও বৃষ্টির শব্দ ছাপিয়ে একটু চেঁচিয়েই কথা বলছিল, কিন্তু তারই মধ্যে কেমন যেন একটা কান্না কান্না ব্যাপার মিশেছিল। দিন 7 আগে মুকুন্দ শরণের গুটি বসন্ত হয়েছে। তাকে বাড়ির সবাই ভয় পেয়ে যায়। এর মধ্যেই গ্রামে 20-22 জন এই মারণ রোগে মারা গেছে। সুতরাং নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তারা দেরি করেনি। কোনো রকম নোটিশ না দিয়েই স্রেফ পালিয়ে গেছে। ওরা কোথায় গেছে প্রীতানন্দ জানে না। ওই খাঁখা বাড়িতে প্রীতানন্দ একা। ওর অসুস্থ মুকুন্দবাবুকে আঁকড়ে ধরে পড়ে আছে। যথাসাধ্য সেবা করে চলেছে। আজ সন্ধ্যে থেকেই মুকুন্দ শরণের অবস্থা খুব একটা ভালো নয়। চোখ বুজে হাঁ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন, আর মাঝে মাঝেই পিতু পিতু বলে জ্বরের ঘোরে প্রীতানন্দকে ডাকছেন। যতই রাত বেড়েছে তত অবস্থা খারাপের দিকে গেছে। তারপর জল কাদায় মাখামাখি হয়ে আমরা মুকুন্দ শরণের বাড়িতে গিয়ে পৌঁছালাম। 1 তলার অন্দর মহলে একটা ঘরে ওকে শুইয়ে রাখা হয়েছিল। 2 চোখ বোঝা, শরীরটা বিছানায় যেন মিশে গেছে। গায়ের ওপর একটা কালো কম্বল চাপানো। মুকুন্দ শরণের বয়স বড় জোর 60-62 হবে, কিন্তু যে মুখটা কম্বলের বাইরে বেরিয়ে আছে সেটা বেশ বুড়োটে, ফ্যাকাশে মুখ। গাল ভেতরে ঢুকে গেছে, কপালটা অনেক বড়। তার একপাশে একটা শিরা ফুলে রয়েছে। মাথার চুল তেলহীন, রুক্ষ। ঘরে শুধু একটা বাল্ব জ্বলছিল। মাথার ওপর সিলিং ফ্যান থাকলেও সেটা চলছিল না। আলোটা বিছানার মাথার দিকে থাকায় মুকুন্দ শরণের চোখের নিচে গাঢ় ছায়া তৈরি হয়ে কালো গর্তের মতো দেখাচ্ছিল। বসে যাওয়া কালেও ছিল এরকম ছায়া। বিছানার ডান দিকের দেওয়ালে 2টো জানলা খোলা ছিল। সেই 2টো দিয়ে জলো বাতাস আসছিল, কিন্তু তা সত্ত্বেও ঘরের ভেতরে কেমন একটা গরম গুমোট ভাব থম মেরে আটকে ছিল। তার সঙ্গে ডেটল আর ফিনাইলের গন্ধ। প্রীতানন্দ বিছানার পাশে একটা টুল ধরে দিল। আমার ডাক্তারি ব্যাগটা টুলের পাশে আলতো করে রেখে বলল, বসেন ডাক্তারবাবু। আমি বসলাম। মুকুন্দ শরণের অবস্থা যা দেখলাম তাতে ডাক্তারি ব্যাগটা আর খুলতে ইচ্ছা করলো না। ওর সারা মুখে গুটি বসন্তের গুটি ঘামাচির মতো ছেয়ে রয়েছে। বড় বড় হাঁ করে শ্বাস টানছেন মুকুন্দবাবু। শ্বাস টানার ঘর ঘর ফোঁস শব্দ হচ্ছিল। অনেকক্ষণ জলের নিচে ডুবে থাকার পর যখন কেউ জলের উপরে উঠে এসে শ্বাস নিতে চেষ্টা করে তখন যেরকম শব্দ হয় সেরকম শব্দ মাঝে মাঝে হচ্ছিল। আমি অবাক হয়ে দেখছিলাম একজন অসুস্থ রুগ্ন মানুষ কিভাবে মরিয়া হয়ে অক্সিজেন টানার চেষ্টা করছে। বাইরে বৃষ্টির শব্দ হচ্ছিল। সেই শব্দ ছাপিয়ে ওর প্রায় কানের কাছে মুখ নিয়ে গিয়ে আমি গলা তুললাম। জিজ্ঞাসা করলাম, কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? ওর মুখের হাঁ আরো বড় হলো।
মুখ দিয়ে কেমন একটা অদ্ভুত জড়ানো শব্দ বেরোলো। আমি কম্বলের নিচ থেকে ওর হাতটা বের করে পালস দেখার চেষ্টা করলাম, কিন্তু আঙুল ছোঁয়াবো কোথায়? সর্বত্রই হিজিবিজি গুটি। তবুও দেখলাম, যেটুকু বুঝলাম তাতে মনে হলো সময় আর নেই। হঠাৎই দেখি খোলা দরজা দিয়ে 4জন মানুষ কখন যেন ঘরে ঢুকে পড়েছে। চুপচাপ এসে মুকুন্দ শয়নের বিছানার পাশটিতে এসে দাঁড়িয়েছে। এত রাতে এরা কারা? আমার মুখের ভাবে প্রীতানন্দ নীরব প্রশ্নটা দেখতে পেয়েছিল। ও আমার কাছে এসে চাপা গলায় বলল, এরা আশেপাশেই থাকেন, মুকুন্দ বাবাকে মাঝে মাঝে দেখতে আসেন এরা। আমি মানুষগুলোকে দেখেছিলাম, ওদের মধ্যে কোথাও কোনো মিল নেই, কারণ ওদের 4জনের বয়স 4 রকম। সবচেয়ে ছোট যে, তার বয়স 16, আর সবচেয়ে যে বড়, তার বয়স প্রায় 70-72। ওদের গায়ের রং ফর্সা, তামাটে, কালো এবং মিশকালো, কিন্তু সবারই মুখে কেমন একটা বিষণ্ণ প্রশান্ত ভাব, যেন ওরা বুঝতে পেরেছে মুকুন্দ শয়নের সময় ফুরিয়ে এসেছে, ডাক এসে গেছে। কিরকম দেখছেন ডাক্তারবাবু? প্রীতানন্দ জিজ্ঞাসা করল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লাম, বললাম, সেরকম কোনো আশা দেখছি না প্রীতানন্দ। আমার কথায় অতিথি 4জনের মুখে বিষণ্ণতার ছায়া গাঢ় হয়ে গেল। ওদের মধ্যে যে সবচেয়ে বয়স্ক, সে মুকুন্দর শিয়রের কাছে গিয়ে ওর কপালে হাত রাখল, বিড়বিড় করে কি যেন বলল। সেদিকে তাকিয়ে বাকি 3জনে মাথা নাড়ল, যেন বিড়বিড় করে বলা কথাগুলো ওরা শুনতে পেয়েছে। প্রীতানন্দের মুখেও হতাশ ছায়ার মতো একটা আলোড়ন দেখা দিল। সেটা লক্ষ্য করে আমি বললাম, প্রীতানন্দ, একবার কোরামিন ইঞ্জেকশন দিয়ে চেষ্টা করে দেখি। ডাক্তারি ব্যাগটা আমি কোলে তুলে নিলাম। আমার জামা কাপড় বৃষ্টিতে অনেকটাই ভিজে গেছে, কিন্তু তা সত্ত্বেও বেশ গরম লাগছিল। গালে গলায় বেশ ঘাম হচ্ছিল, তাই প্রীতানন্দকে ইশারা করে সিলিং ফ্যানটা চালিয়ে দিতে বললাম। তখনই খেয়াল করলাম প্রীতানন্দের জামা কাপড় শুকনো, অথচ ভেজা জামা কাপড়ে আমি এখনও বেশ নাজেহাল। তাহলে ওর জামা কাপড় শুকোলো কি করে? নাকি এর ফাঁকেও পোশাক বদলে এসেছে? কিন্তু বদলে এলেও কি হুবহু একই রঙের পোশাক পরে আসা সম্ভব? এ তো আর ইউনিফর্ম নয়। যাই হোক, ওসব চিন্তা ছেড়ে আমি ডাক্তারিতে মনোযোগ দিলাম। ইঞ্জেকশনটা রেডি করছি, তখনই মুকুন্দ শরণ হেঁচকি তুলতে শুরু করলো। মাথাটা পাগলের মতো এপাশ ওপাশ ঝাঁকাতে লাগলো। ওর থুতনিটা সিলিংয়ের দিকে তাক করে স্থির হয়ে গেল। মুখের হাঁটা বিশাল গহ্বরের চেহারা নিল। একটা মিহি হিচকির একটানা শব্দ বেরিয়ে এলো গলা ছিঁড়ে, তার সঙ্গে খানিকটা গাঢ় সাদা ধোঁয়া। ধোঁয়ার সাদা আঁকাবাঁকা রেখা শূন্যে ভাসতে লাগলো। তখনই বুঝলাম সব শেষ। আমি একা নয়, ঘরে হাজির প্রত্যেকেই বুঝতে পেরেছিল সব শেষ। মুকুন্দ শয়নের হাঁ করা শীর্ণ মুখটা বিভৎস দেখতে লাগছিল। প্রীতানন্দ ঝাঁপিয়ে পড়ল, মৃত শরীরটাকে আঁকড়ে ধরে চিৎকার করে বিলাপ করতে লাগলো। মুকুন্দ বাবা, মুকুন্দ বাবা গো, আমায় ছেড়ে কোথায় গেলে গো? আমি প্রভু ভক্ত আশ্চর্য মানুষটাকে দেখছিলাম। একরকম টান আর এইরকম ভক্তি কোথাও দেখা যায় না সচরাচর। হঠাৎই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। পাখার হাওয়ায় মৃত মুকুন্দ শরণের চুল উড়ছিল। আমার জামার হাতা তীর তীর করে কাঁপছিল। আমার মাথার চুলও যে উড়ছে সেটা দিব্যি টের পাচ্ছিলাম, কিন্তু ওই পর্যন্তই। আমি আর মুকুন্দ শরণ ছাড়া বাতাস বোধহয় আর কাউকে স্পর্শ করতে পারছিল না, কারণ প্রীতানন্দের পোশাক কিংবা চুল বাতাসে এক চুলও কাঁপছিল না। অথচ বাতাসের ঝাপটা আমি ভালোই টের পাচ্ছিলাম।
পিতানন্দ তখন ইনিয়ে বিনিয়ে কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে বলছিল, এসব মায়া গো মুকুন্দ বাবা, এসব মায়া। সেই মায়ার টানে আমি মাটির নিচ থেকে তোমার সেবা যত্ন করতে ফিরে এসেছি। আমারে যখন গুটি বসন্তে ধরলো, তখনই তোমাকে বললাম, বাবা পালাও, নইলে মারণ রোগ তোমারেও ছুঁয়ে ফেলবে। তো তুমি গরিবের কথা কানে তুললে না। মুকুন্দ বাবা, বাবা গো, এবারে যেন তোমার সঙ্গে আমার দেখা হয়। মাটির নিচে একা একা থাকতে আমার আর ভালো লাগে না। মুকুন্দ বাবা, বাবা গো। পিতানন্দের বিলাপ শুনব কি? ওর কথাগুলো আমার চেতনার বরফে ধারালো ছুরির মতো কেটে বসতে লাগলো। আমার অসাড় আঙুল থেকে ডাক্তারির ব্যাগটা খসে পড়ে যেতে লাগলো মেঝেতে। পড়ে যাওয়া সেই শব্দটা বহু দূর থেকে ভেসে আসা ফাঁপা প্রতিধ্বনির মতো বারবার কানে এসে বাজতে লাগলো। আর চোখে পড়েনি, কিন্তু এখন পড়ল। পিতানন্দের পোশাক, নানান জায়গায় মাটির ছাপ। সে কি ও মাটির নিচ থেকে উঠে এসেছে বলে? আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। পিতানন্দের দিক থেকে নজর ফিরিয়ে চারজন অতিথির দিকে তাকালাম। ওদের চারজনের পোশাকও শুকনো খটখটে, অথচ বাইরে বৃষ্টি এক লহমার জন্যেও থামেনি। ওদের জামা কাপড়েও দেখলাম এখানে সেখানে মাটির দাগ। এটাই বোধহয় ওদের চারজনের মধ্যে একমাত্র মিল। কিন্তু ওদের জামা কাপড় বাতাসে নড়ছিল না। ওদের প্রত্যেকের ঠোঁটের কোণে এক চিলতে বিষণ্ণ হাসির ছোঁয়া। ওরা চুপচাপ মুকুন্দ শয়নের খাটের চার কোণে গিয়ে দাঁড়ালো। তারপর পিতানন্দের দিকে প্রশান্ত দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো। আমি বোধহয় আর সইতে পারিনি। ভয় চিৎকার করে উঠলাম, আর একই সঙ্গে প্রশ্ন করে ফেলেছিলাম, কে কে আপনারা কে? উত্তরে যা শুনেছিলাম সেটা আজও আমার কানে লেগে আছে। শস্ত্র সকল আমাদের ছেদন করিতে পারে না, অগ্নি আমাদের দমন করিতে পারে না, জল আমাদের আর্ত করিতে পারে না, বায়ু আমাদের সূক্ষ্ম করিতে পারে না। এই কথাগুলো ওরা সমস্বরে বারবার বলতে লাগলো, অথচ ওদের কারোর ঠোঁট নড়ছিল না। আমি শুধু এইটুকু বুঝতে পারছিলাম, ওরা সবাই মুকুন্দ শরণকে নিয়ে যেতে এসেছে। ওদের একজন এগিয়ে এলো ঘরের কোণে, একমাত্র আলোটার কাছে। তারপর একটা হাত লম্বা করে পৌঁছে দিল জ্বলন্ত বাল্বটার কাছে। গরম বাল্বটা মুঠো করে ধরল। ঘরটা ছায়ায় ভরে গেল। তারপর হাতে একটা মৃদু চাপ দিতে শুনতে পেলাম কাঁচ ভাঙার শব্দ। তবে কিছুই দেখতে পেলাম না, কারণ তখন আলো নিভে গেছে। শেষ হলো আজকের গল্প ডাক এসে গেছে। কেমন লাগলো জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি, ভালো থাকবেন।